নাদিয়া কিছুক্ষণ চুপ থেকে হালকা গলায় বলল, হ্যাঁ, আমি কথা বলবো। আমার মনে হচ্ছে এখানে কিছু একটা আছে যা আমরা এখনো জানি না। নাদিয়া শাশুড়ি মায়ের কাছ থেকে তাসনিয়া ম্যাডামের ফোন নম্বর সংগ্রহ করলো। একটু দ্বিধা নিয়েই সে নম্বরটি ডায়াল করলো। রিং বাজতেই সঙ্গে সঙ্গে ফোনটি রিসিভ হয়। মনে হলো ফোনটা তার হাতেই ছিল। হ্যালো। তাসনিয়ার কণ্ঠস্বর ভেসে এলো ওপাশ থেকে। আসসালামু আলাইকুম ম্যাডাম, আমি নাবিহার ভাবি বলছি। তাসনিয়া চিনতে পারল। কুশল বিনিময়ের পর জিজ্ঞেস করলো, নাবিহা কেমন আছো? নাদিয়া একটু নীরব থেকে বলল, ও ভালো নেই ম্যাডাম, ওর কিছু হয়েছে, কিন্তু আমরা কেউ বুঝতে পারছি না। জিজ্ঞাসা করেও কোনো উত্তর পাচ্ছি না। আপনি কি কিছু জানেন? যদি কিছু জানেন দয়া করে বলুন, এতে আমাদের অনেক উপকার হবে। ওপাশ থেকে কিছুক্ষণ নীরবতা। তারপর তাসনিয়া গভীর শ্বাস নিয়ে বলা শুরু করলো। একে একে সবটা বলে দিল। সব শুনে নাদিয়া অবাক হয়ে গেল। ফোন হাতে নিয়ে স্থির হয়ে বসে রইল কিছুক্ষণ। মনে হলো মাথার ভেতর ঝড় বইছে। বাস্তবতা যেন এক মুহূর্তের জন্য থমকে গেছে তার সামনে। ফোন কেটে যাওয়ার পরও নাদিয়া কিছুক্ষণ নিথর হয়ে বসে রইল। তাসনিয়ার বলা প্রতিটি শব্দ যেন এখনো কানে বাজছে। ধীরে ধীরে সে ফারিসের দিকে তাকালো। ফারিস তার চোখের ভাষা পড়তে পেরে ব্যাকুল কণ্ঠে জিজ্ঞাসা করল, কি বলল তাসনিয়া ম্যাডাম? নাদিয়া গভীর শ্বাস টেনে সবটা বলল। প্রতিটি কথা শোনার সঙ্গে সঙ্গে ফারিসের চোখে মুখে অবিশ্বাস আর ক্রোধ একসঙ্গে ফুটে উঠল। সে হতভম্ব হয়ে বলল, এত বড় ব্যাপার সায়ান জানতো, তবু সে আমাকে কিছুই বলেনি। তার কণ্ঠ ক্রমেই কঠিন হয়ে উঠল। চোখে জ্বলছিল ক্ষোভ। আমাকে কেন কিছু জানালো না? আমি কি ওর বন্ধু না? ফারিসের গলার স্বর ক্রমেই উচ্চ হয়ে যাচ্ছিল। রাগে তার মুষ্টি শক্ত হয়ে এলো। মাথার ভেতর যেন আগুন জ্বলছে। নাদিয়া দ্রুত তার হাত চেপে ধরল। শান্ত কণ্ঠে বলল, দয়া করে শান্ত হও। আমার মনে হয় সায়ান ভাই তোমার ভালোর কথা ভেবেই বলেনি। যদি তুমি তার কাছ থেকে এসব জানতে, তুমি কিভাবে নেয়ার চেষ্টা করতে? তুমি কি তখন শান্ত থাকতে? আমি জানি তখনই তোমাদের বন্ধুত্বে ফাটল ধরতো। ফারিস নাদিয়ার কথায় কিছুটা থমকে গেল। সত্যি তো, সে যদি শায়নের কাছ থেকে এটা জানতে পারত, তাহলে কি স্বাভাবিক থাকতে পারত? হয়তো না, কিন্তু তবুও শায়নের ওপর অভিমান হচ্ছিল তার। সে এক দীর্ঘশ্বাস ফেলল। মাথার ভেতর একরাশ চিন্তা আর অনুভূতি গুছিয়ে নিয়ে পারছিল না। নাদিয়া তার দিকে সান্ত্বনাদায়ক দৃষ্টিতে তাকিয়ে রইল, যেন বলতে চাইছে, এই মুহূর্তে রাগ নয়, বরং বোঝার চেষ্টা করো। একদিন ফারিস শায়নের সঙ্গে দেখা করে হাসি মুখে বলল। আমার বোনকে বিয়ে করবি বন্ধু? তার কণ্ঠে ছিল মিশ্র আবেগ, অর্ধেক মজা অর্ধেক সিরিয়াস। শায়ন প্রথমে চমকে গেল, তারপর একটু হেসে বলল। হঠাৎ এই কথা কেন ফারিস? ফারিস কাঁধ ঝাঁকিয়ে বলল, কেন? তুই কি আমার ভগ্নিপতি হতে পারিস না? শায়ন এবার গম্ভীর হয়ে গেল। কথাটা প্রথমে মজা হিসেবে নিলেও এর পেছনে যে গভীর কোনো অর্থ লুকিয়ে আছে তা সে ভালোভাবেই জানে। তবুও তার মনে এক ধরনের দ্বিধা কাজ করলো। এটা কি সত্যিই এক সহজ প্রশ্ন, নাকি ফারিসের মনে কিছু পরিকল্পনা আছে? শায়নকে চুপ করে বসে থাকতে দেখে ফারিস চিন্তিত হয়ে পড়ে বলে, আমার বোনকে কি তোর পছন্দ হয়? তুই পদ্মা শিলা মেয়ে পছন্দ করিস নিশ্চয়ই। জানিস, আমার বোনটা না হঠাৎ খুব পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ এবং তার রাসূলের বিধিনিষেধ মেনে চলার চেষ্টা করে সর্বদা। শায়ন এতবার মুখ খুলে বলল, প্লিজ আর কিছু বলিস না। আমি মাকে তোদের বাসায় যেতে বলবো। সব কিছু অ্যারেঞ্জ কর। এরপর ফারিস খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলে এবং শায়ানের সাথে পরিকল্পনা করে নাবিহাকে সারপ্রাইজ দেওয়ার। শায়ান হঠাৎ চমকে যায়। নাবিহা ডুকরে কেঁদে ওঠা দেখে সে বিস্মিত হয়। কি হয়েছে বুঝতে না পেরে দ্রুত তার দিকে এগিয়ে যায়। নাবিহার কান্না থামার নাম নেই। গভীর উদ্বেগে শায়ান আরেকটু কাছে গিয়ে নরম কণ্ঠে জিজ্ঞেস করে, কাঁদছো কেন নাবিহা? নাবিহা এক হাত দিয়ে চোখের পানি মুছে ফেলে, কিন্তু তার কণ্ঠে এখনো কান্নার সুর লেগে আছে। কিছুক্ষণ নীরব থেকে ধীরে ধীরে বলে, আমি খুব বড় একটা অন্যায় করে ফেলেছি। আমি না বুঝেই তাসনিয়া আপুর সাথে সমস্ত যোগাযোগ বন্ধ করে দিয়েছিলাম। আমি ভেবেছিলাম আপনার সাথে আপুর বিয়ে হয়েছে, তাই ইচ্ছে করে দূরে সরে গিয়েছিলাম আমি। অথচ আপু আমার জন্য আপনাকে বিয়ে করলো না।
ভেঙে দিল বিয়েটা। নিজের অন্ধকার ভবিষ্যতের কথা একবারও চিন্তা করলো না। আমি কিভাবে এতটা ভুল বুঝলাম? বুকের ভেতর একরাশ যন্ত্রণা জমে থাকা কান্না নাভিহার কণ্ঠে ফুটে ওঠে। অপরাধ বোধে তার চোখ আবারও ভিজে ওঠে। সায়ান স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণের জন্য কিছু বলার ভাষা খুঁজে পায় না। সায়ান কিছুক্ষণ নীরবে নাভিহার কথা শোনে। তার চোখে মুখে গভীর চিন্তার ছাপ পড়ে। এরপর এক দীর্ঘশ্বাস ফেলে সায়ান শান্ত কণ্ঠে বলে, তাসনিয়ার সঙ্গে আমার বিয়েটা সত্যি হওয়ার কথা ছিল নাবিহা, কিন্তু শেষ মুহূর্তে সে নিজেই সিদ্ধান্ত বদলেছিল। নাবিহা বিস্ময়ে তাকিয়ে থাকে। আপু নিজেই বিয়েটা ভেঙে দিয়েছিল? সায়ান ম্লান হেসে মাথা ঝাঁকায়। হ্যাঁ, আমি তখনও জানতাম না কেন সে এমন করলো। আমরা দুজনই পরিবারের পছন্দে রাজি হয়েছিলাম, কিন্তু বিয়ের কিছুদিন আগে তাসনিয়া নিজেই জানিয়ে দিল যে সে এই বিয়েটা করতে পারবে না, কারণ জানতে চাইলে তোমার কথা বলে। নাবিহা হতবাক হয়ে যায়। এতদিন সে যা ভেবে এসেছে তার একটুও সত্যি নয়। তার মনে একরাশ অপরাধ বোধ জমতে থাকে। আমি তো ভেবেছিলাম আপনাদের বিয়ে হয়ে গেছে। সেই ভুল ধারণা নিয়েই আপুর সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছিলাম আমি। আপু হয়তো ভেবেছে আমি ওর উপর রাগ করেছি। এখন কিভাবে ওর সামনে যাব আমি? সায়ান গভীরভাবে নাবিহার দিকে তাকায়। তার কণ্ঠে অনুরণিত হয় মৃদু সান্ত্বনা। উনি তোমাকে সত্যিই ভালোবাসে নাবিহা, তুমি ওনার ছোট বোনের মতো ছিলে। উনি যদি সত্যি তোমার এই ভুল বোঝাবুঝি জানে, তাহলে নিশ্চয়ই তোমাকে ক্ষমা করে দেবে। সম্পর্কগুলো ভুলের কারণে ছিন্ন হয় না, কিন্তু ভুল স্বীকার করে না নিলে দূরত্ব তৈরি হয়। নাবিহা চোখের পানি মুছে ফেলে। সত্যি এতদিন এক ভুল ধারণার জন্য সে কত বড় অন্যায় করে ফেলেছে। এখন আর দেরি করা যাবে না। সে দ্রুত মোবাইল বের করে তাসনিয়া আপুর নাম্বার খুঁজতে থাকে, কিন্তু আফসোস, নাম্বার সে কবেই ফোন থেকে ডিলিট করে দিয়েছিল নাবিহা। এখন মনে পড়ে আরো কান্না করতে ইচ্ছে করছে তার। নাবিহা হতাশ চোখে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে। তালিকায় শতবার খুঁজেও তাসনিয়া আপুর নাম খুঁজে পায় না। এক মুহূর্তের জন্য মনে পড়ে সে তো সেই কবে রাগের মাথায় আপুর নাম্বার ডিলিট করে দিয়েছিল। এখন কি করবে? কিভাবে কথা বলবে আপুর সাথে? তার বুকের ভেতরটা হাহাকার করে ওঠে। আরো বেশি কান্না পেতে থাকে। যদি আপুর নাম্বার মুছেই না ফেলতো, তাহলে এতদিন পর হলেও ক্ষমা চাওয়ার একটা উপায় থাকতো। কিন্তু এখন সায়ান নাবিহার ম্লান মুখের দিকে তাকিয়ে বুঝতে পারে সে আবার ভেঙে পড়েছে। নরম গলায় জিজ্ঞেস করে, কি হলো, নাম্বার পাচ্ছ না? নাবিহা ফোপাতে ফোপাতে মাথা নাড়ে। আমি আমি তো রাগের মাথায় আপুর নাম্বার ডিলিট করে দিয়েছিলাম। এখন তো ওর সঙ্গে যোগাযোগের কোনো উপায় নেই। সায়ান এক মুহূর্ত নীরব থাকে, তারপর শান্ত স্বরে বলে, তুমি সত্যিই চাইলে তাসনিয়ার সাথে যোগাযোগ করতে পারবে নাবিহা। সম্পর্ক ছিন্ন হওয়ার জন্য যেমন ভুল বোঝাবুঝি যথেষ্ট, সম্পর্ক আবার জোড়া লাগানোর জন্যেও আন্তরিকতা আর চেষ্টা থাকলেই হয়। নাবিহা অসহায় দৃষ্টিতে তাকায়। কিন্তু আমি কিভাবে আপুকে খুঁজবো? আপুদের বাসায়ও তো যেতে পারবো না। নিশ্চয়ই আপুর বাসায় আপুর বাবা মা সবকিছু জেনে গেছেন এতদিনে। আমি তো তাদের সামনে মাথা তুলে তাকাতে পারবো না। সায়ান একটু হাসে। উনি তো আর হারিয়ে যায়নি নাবিহা। নাবিহার চোখ মুখ উজ্জ্বল হয়ে ওঠে। সত্যিই তো, সে কেন এতটা হতাশ হয়ে পড়েছিল? যদি আন্তরিকভাবে ক্ষমা চাইতে হয়, তবে নিশ্চয়ই কোনো না কোনো উপায় বের হবে। সে গভীর শ্বাস নিয়ে বলে, আপনার কাছে কি আপুর নাম্বার আছে? সায়ান ফোন বের করে নম্বর খুঁজে দেখে, তারপর মাথা নাড়ে। না, আমার কাছেও নেই। মায়ের কাছে ওনার পরিবারের ফোন নাম্বার থাকার কথা। তুমি চাইলেই মায়ের কাছ থেকে নাম্বার নিতে পারো। চাইলে আমিও সাহায্য করতে পারি। নাবিহার মুখে খানিকটা আশা ফুটে ওঠে। তাহলে দয়া করে একটু খোঁজ নিয়ে দেবেন। আমি আর দেরি করতে চাই না। আপুর কাছে নিজের ভুল স্বীকার করতে চাই আমি। সায়ান মাথা নাড়ে। ঠিক আছে, আমি খুঁজে বের করব। তবে তার আগে তুমি একবার ভেবে নাও, শুধু ভুল স্বীকারই নয়, ওনার কাছে তোমাকে সত্যিকারের ভালোবাসা আর আন্তরিকতাও দেখাতে হবে। সম্পর্ক শুধু দুঃখ প্রকাশেই মজবুত হয় না, বরং বিশ্বাস আর যত্নেও গড়ে ওঠে। তুমি প্রস্তুত তো? নাবিহা দৃঢ় কণ্ঠে বলে, আমি প্রস্তুত। এবার আমাদের সম্পর্কটার ভুল বোঝাবুঝির কারণে হারিয়ে যেতে দেবো না আমি। সায়ান প্রশান্ত মনে হাসে, আর নাবিহা মনে মনে দোয়া করতে থাকে যেন আল্লাহ তার ভুল শুধরে নেওয়ার সুযোগ দেন, যেন আপুর হৃদয়ে তার জন্য জায়গা এখনো অবশিষ্ট থাকে।
এশার নামাজ শেষ করে সায়ান ও নাবিহা শান্ত মনে জায়নামাজ গুটিয়ে রাখে। নামাজের পর তাদের মন অনেকটা হালকা অনুভব করে, যেন মনের ওপর জমে থাকা ভার কিছুটা কমে গেছে। নাবিহা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে এবং শুকরিয়া আদায় করে। আজকের এই পাওয়া শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। তিনি যদি না চাইতেন তাহলে কখনোই নাবিহা এই সুন্দর জীবন পেত না। সায়ান ধীর পদক্ষেপে জানালার পাশে গিয়ে দাঁড়ায়। বাইরে রাতের নরম বাতাস বইছে, মনে এক ধরনের প্রশান্তি ছড়িয়ে পড়ে। ঠিক তখনই সানজিদা দরজায় কড়া নাড়ে। তারপর অনুমতি পেয়ে রুমে এসে উচ্ছ্বসিত কণ্ঠে বলে ওঠে, তোমরা নামাজ শেষ করেছো? চলো এবার খেতে এসো। সায়ান মৃদু হেসে বলে। হ্যাঁ, আসছি। নাবিহাও মাথা কাত করে সম্মতি জানায়। সারাদিনের নানা ঘটনায় মন এতটাই ব্যস্ত ছিল যে খাওয়ার কথা একদমই মনে ছিল না। ধীরে ধীরে সায়ানের সঙ্গে ডাইনিং রুমের দিকে এগিয়ে যায় নাবিহা। খাওয়া দাওয়া শেষ করে সায়ান ধীর পায়ে নিজের রুমের দিকে এগিয়ে যায়। তার চলার পথ অনুসরণ করে নাবিহাও নিঃশব্দে পেছন পেছন হাঁটতে থাকে। কিন্তু যতই সামনে এগোচ্ছে ততই যেন লজ্জারাঙা প্রজাপতিগুলো তার বুকের ভেতর কাঁপতে কাঁপতে মিয়ে পড়ছে। পা দুটো এগোচ্ছে ঠিকই, কিন্তু মন যেন দ্বিধায় দুলছে। কিছু বলতে চায়, আবার কেমন যেন সংকোচে জড়িয়ে যাচ্ছে। কিছু বলবে নাবিহা? নাবিহা চমকে ওঠে, মুখ নিচু করে ফেলে। তারপরও ঠোঁট কাঁপে, যেন বলতে চায় কিছু, কিন্তু শব্দগুলো আটকে যায় বুকের ভেতর। সায়ান বুঝতে পারে নাবিহা নতুন পরিবেশে কিছুটা অস্বস্তি অনুভব করছে। এটাও স্বাভাবিক, কারণ আজ প্রথমবারের মতো তারা একই রুমে থাকবে, একটু অস্বস্তি তো লাগবেই। তাই নাবিহার বিব্রত ভাব দেখে সে আর কিছু বলল না। নাবিহা ধীরে ধীরে রুমে ঢুকে এদিক ওদিক তাকায়। সবকিছু যেন তার কাছে আবারও নতুন মনে হচ্ছে। সায়ান নিঃশব্দে দরজাটা বন্ধ করে দিল, যেন কোনো অপ্রিয় পরিস্থিতি তৈরি না হয়। নাবিহা খাটের এক কোণে শোয়ার প্রস্তুতি নিতে লাগলো। লজ্জা ও অস্বস্তিতে তার সমস্ত শরীর যেন কুঁকড়ে আসছে। ঠিক তখনই সায়ানের নরম কণ্ঠ শোনা গেল। লাইট জ্বালিয়ে রাখবো নাকি? নাবিহা দ্রুত বলে উঠল। বন্ধ করে দিন। তার কণ্ঠের তাড়াহুড়ো স্পষ্ট। সায়ান এক মুহূর্ত চুপ থেকে লাইটের সুইচ বন্ধ করে দিল। ঘর মুহূর্তেই অন্ধকারে ঢেকে গেল। নাবিহা মনে মনে ভাবল, লাইট জ্বালিয়ে রাখলে তো আমি আরো লজ্জায় শেষ হয়ে যাব। তার চেয়ে এই অন্ধকারই ভালো। অন্তত নিজের লাল হয়ে যাওয়া মুখটা ওনার চোখে পড়বে না। অন্ধকার ঘরের নিস্তব্ধতায় শুধু দুজনের নরম শ্বাস ফেলার শব্দ শোনা যায়। এক নতুন সম্পর্কের নতুন অধ্যায় শুরু হলো অচেনা এক অনুভূতির সঙ্গে। অন্ধকার ঘর, নিস্তব্ধতা গা ছমছমে হলেও দুজনের শ্বাস ফেলার নরম শব্দ সেই নীরবতার এক আশ্চর্য সঙ্গীত হয়ে বাজছে। শীতল বাতাসে এক অদ্ভুত শিহরণ খেলে যায়। নাবিহার হাত মুষ্টিবদ্ধ, বুকের ভেতর অস্থির ঢেউ। এই সম্পর্ক, এই অনুভূতি তার কাছে নতুন, অথচ ভয় লাগছে না, বরং এক অনির্বচনীয় উত্তেজনা তার রক্তে ছড়িয়ে পড়ছে। সায়ান তার দিকে তাকিয়ে আছে গভীর অনুসন্ধিৎসু দৃষ্টিতে। ভয় পাচ্ছ? নাবিহা চোখ তুলে তাকায়, শব্দ করে কিছু বলতে পারছে না, শুধু মাথা নাড়ে। সায়ান মৃদু হাসে। ভয় পাওয়ার কিছু নেই, আমি তো আছি। তার কণ্ঠে আশ্বাস। নাবিহা জানে এ আশ্বাসে এক নিশ্চিত গহ্বর লুকিয়ে আছে। ঘরের বাতাস ভারী হয়ে আসে। দুজনেই অনুভব করে আজ একটা সীমারেখা পেরিয়ে যাচ্ছে। নাবিহার বুকের ভেতর অস্থিরতা, নতুন এক অনুভূতি, নতুন এক যাত্রার সূচনা। সায়ান পলকহীন চেয়ে আছে তার দিকে, দৃষ্টির গভীরতা যেন সীমানাহীন। সায়ান এক মৃদু হাসলো, বলল, এই পথটা সহজ নাও হতে পারে, কিন্তু আমি তোমার হাত ছাড়বো না। নাবিহার চোখের পাতায় হালকা কম্পন। তার কথাগুলো অনুভব করলো অন্তরের গভীরে। সায়ান এমন একজন যার চোখে ভরসা আছে, যাকে বিশ্বাস করা যায়। একটা ঠান্ডা বাতাস এসে পর্দা দুলিয়ে দিল, যেন প্রকৃতিও সাক্ষী হচ্ছে তাদের এই মুহূর্তের। সায়ান একটু এগিয়ে এলো, কাপা কণ্ঠে বলল, তাহলে চলো একসঙ্গে শুরু করি আমাদের গল্পটা। নাবিহা মৃদু হাসলো, যেন ওদের ভবিষ্যৎটা দেখতে পাচ্ছে, যেখানে শুধুই ভালোবাসা। নাবিহা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে। শাশুড়ি মা নাস্তার আয়োজন করেছেন এবং সে হাতে হাতে সাহায্য করে চলেছে। শীতের সকাল, চারপাশে হিমেল হাওয়া বইছে, কিন্তু তার শীত লাগার কারণ ভিন্ন। মাঝরাতে গোসল করে, ঠান্ডা পানি তার শরীরে কাঁপুনি ধরিয়ে দিয়েছিল।
এখনো তার হাত পা জমে আসছে। শরীরের কেমন একটা শিরশিরে অনুভূতি, তবু মুখ ফুটে কিছু বলতে পারছে না। লজ্জা যেন পায়ে শিকল পরিয়ে দিয়েছে। নিজেকে শক্ত করে দিয়ে নাস্তার আয়োজনে ব্যস্ত হয়ে পড়ে নাবিহা। যেন নিজের শীতলতা ভুলে থাকতে পারে। বিপত্তি ঘটল খাবার খেতে বসার পর। গরম গরম রুটি ছিঁড়ে মুখে তুলতে গিয়ে নাবিহার সর্দি চেপে বসলো।